হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আমাদের এখন এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। আজকে নিয়ে এসেছি 21 নম্বর ক্লাস। এর আগে আমি 20টি ক্লাস তোমাদের করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় টোটাল 20টি কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন থাকবে এবং আমার যে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং বিগত বছরে পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যেটি 1954 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। তো এই ভারতরত্ন কত নম্বর অনুচ্ছেদে দেওয়া হয়? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 18 অনুযায়ী কিন্তু ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এছাড়া যদি দেখি আমরা 29 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে সংখ্যালঘু শ্রেণীর নাগরিকদের স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ। 29-এ কী বলা আছে? সংখ্যালঘু শ্রেণীর নাগরিকদের স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত বিষয়। এছাড়া যদি আমরা 15 নম্বর অনুচ্ছেদে দেখি, সেখানে বলা আছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্যকে নিষিদ্ধকরণ। এটা কিন্তু 18তে বলা আছে। আর 14তে বলা আছে সাম্যের অধিকার। 14তে কী বলা আছে? সাম্যের অধিকার কিন্তু বলা আছে এই 14 নম্বর অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তির জন্মদিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়? জাতীয় শিশু দিবস যেটি 14ই নভেম্বর পালন করা হয়। প্রতি বছর 14ই নভেম্বর জাতীয় শিশু দিবস পালন করা হয়। তো ওই দিন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন? তো ওই দিনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। সেই উপলক্ষে কিন্তু জাতীয় শিশু দিবস পালন করা হয়। কত তারিখে? 14ই নভেম্বর। চলো নেক্সট। শুক্রাশয় দ্বারা কোন হরমোন নিঃসৃত হয়? শুক্রাশয় দ্বারা নিঃসৃত হরমোনটির নাম হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন কিন্তু শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। পরবর্তী প্রশ্ন, প্রথম অশ্বারোহী মহিলা হিসাবে কে অর্জুন পুরস্কার পেয়েছে? 2023 সালে কিন্তু এটা ডিসেম্বরে ঘোষণা করা হয়েছে এবং 2024-এ কিন্তু এটা 9 তারিখে কিন্তু রাষ্ট্রপতি প্রদান করেছে। তো এছাড়া আমি জাতীয় ক্রীড়া পুরস্কারে একটি ভিডিও তোমাদের আমি করে দিয়েছি, তোমরা অবশ্যই সেখানে থেকে কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে যাবে। তো প্রথম মহিলা অশ্বারোহী হিসাবে কে অর্জুন পুরস্কার পেলেন? তিনি হলেন দিব্যকৃতি সিং। দিব্যকৃত সিং প্রথম মহিলা অশ্বারোহী যিনি অর্জুন পুরস্কার পেলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু পরীক্ষা আসার মতন একটা প্রশ্ন, এটা কিন্তু তোমরা অবশ্যই নোট করবে। এছাড়া তোমরা যদি জাতীয় ক্রীড়া পুরস্কার 2023-এর সম্বন্ধে জানতে চাও তো আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছি জাতীয় ক্রীড়া পুরস্কার 2023-এর, অবশ্যই তোমরা দেখে নেবে সেখানে গিয়ে। চলো নেক্সট প্রশ্ন। আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ? তো এটা খুব ইজি প্রশ্ন। তো আয়তনের দিক থেকে ভারত কিন্তু 7ম স্থানে রয়েছে। আয়তনের দিক থেকে ভারত 7ম বৃহত্তম দেশ আর জনসংখ্যায় কিন্তু 2য় বৃহত্তম দেশ। পরবর্তী প্রশ্ন, কে নভেম্বর 2022-এ ভারতের 50তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন? এটা কিন্তু এসএসসি এমটিএস 2023-এ এসেছিল। তো 9 নভেম্বর 2022-এ ভারতের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে?
তিনি বিচারপতি DY চন্দ্রচূড়। ভারতের 50তম প্রধান বিচারপতিকে DY চন্দ্রচূড়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 50তম প্রধান বিচারপতি। চলো নেক্সট। কোন অঞ্চলকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়? কোন অঞ্চলকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়? এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় কিন্তু রিপিট হয়। তো ভারতীয় ছোটনাগপুর অঞ্চলকে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে কিন্তু ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়। এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় কিন্তু তোমাদের চলে এসেছে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তো তিনি ছিলেন মীর সাহেব ফতিমা বিবি। মীর সাহেব ফতিমা বিবি তিনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। তোমরা যারা PSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাবে, তোমাদের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চলো নেক্সট প্রশ্ন। অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি দান করেন? অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি দান করেন? তো মহামতি আকবর কিন্তু অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, গারো উপজাতি ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? দেখো এখানে যে রাজ্য বলেনি, কোন অঞ্চলে, অঞ্চলভেদে পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল। তো গারো উপজাতি ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু গারো উপজাতিদের বাস করে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, উত্তরকাশীর সিলকিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য কোন এটা অপারেশন উদ্ধার করার জন্য জড়িত অপারেশনের নাম কি? উত্তরকাশীর সিলকিয়ায় সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য জড়িত অপারেশনের নাম কি? দেখো উত্তরকাশীর সিলকিয়ায় যেখানে শ্রমিকরা আটকে পড়েছিল দীর্ঘ 17 দিন ধরে, দীর্ঘ 17 দিন ধরে কিন্তু এই উত্তরকাশী সিলকিয়ায় কিন্তু শ্রমিকরা আটকে পড়েছিল এবং তাদের কিন্তু উদ্ধার করার জন্য যে অপারেশন শুরু করেছিল সেটা কি ছিল? এই অপারেশনটির নাম ছিল অপারেশন জিন্দেগি। অপারেশন জিন্দেগি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য। তো তোমাদের দেখো উত্তরকাশী সিলকিয়ায় 17 দিন কিন্তু শ্রমিকরা আটকে পড়েছিল, সেখান থেকে উদ্ধার করার জন্য যে অপারেশন শুরু করেছিল সেটার নাম ছিল অপারেশন জিন্দেগি। আর ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, পছন্দ মতন কর্মসংস্থান না হওয়ায় কোনো ব্যক্তি বেকার থাকলে তাকে কি বলা হয়? কোন বেকার বলা হয়? দেখো সবাই সব মতন, অনেকের ইচ্ছা এই কর্ম করবো বা চাকরি করব, কিন্তু সেই চাকরি সে করতে পায় না, তাহলে এই যে বেকারত্ব, তাহলে এই বেকারত্বকে কি বলা হয়? এটা বলা হয় স্বেচ্ছাকৃত বেকারত্ব। স্বেচ্ছাকৃত বেকারত্ব বলা হয়। পছন্দ মতন কর্মসংস্থান না হওয়ার জন্য তিনি কাজ করবে না, এই যে কাজ না করার জন্য বেকার হয়ে বসে থাকা, একে বলা হয় স্বেচ্ছাকৃত বেকারত্ব। চলো নেক্সট প্রশ্ন। অ্যানি বেসান্ট নিচের কোন সামাজিক ধর্মীয় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অ্যানি বেসান্ট, তো অ্যানি বেসান্ট কিন্তু থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। অ্যানি বেসান্ট তিনি থিওসফিক্যাল ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। থিওসফিক্যাল সোসাইটি একটি সামাজিক ধর্মীয় আন্দোলন। থিওসফিক্যাল সোসাইটি একটি সামাজিক ধর্মীয় আন্দোলন যার সঙ্গে যুক্ত ছিলেন অ্যানি বেসান্ট। পরবর্তী প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ী এর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? তো সঠিক উত্তর কি হবে? প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস হচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। এছাড়াও যদি দেখি পেরিপেটাস হলো অ্যানিলোডা এবং আর্থ্রোপোডার মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। পেরিপেটাস হচ্ছে অ্যানিলোডা ও আর্থ্রোপোডা প্রাণীর মধ্যে রক্ষা করে। আর
আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স কিন্তু সরীসৃপ এবং পক্ষী। আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পক্ষীর মধ্যে সংযোগ স্থাপন করে। আর প্লাটিপাস সরীসৃপ এবং আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পক্ষী, আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পক্ষী, প্লাটিপাস সরীসৃপ এবং স্তন্যপায়ী, পেরিপেটাস অ্যানিলোডা এবং আর্থ্রোপোডার মধ্যে সংযোগ রক্ষা করে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও তরঙ্গ ফিরে আসে? বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও তরঙ্গ ফিরে আসে? তো বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে রেডিও তরঙ্গ ফিরে আসে, প্রতিফলিত হয়ে ফিরে আসে। চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণগামী রাষ্ট্রের আদর্শ প্রতিফলিত হয়? ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণকামী রাষ্ট্রের আদর্শ প্রতিফলিত হয়? তো সঠিক উত্তর হবে অংশ 4। অংশ 4-এ কিন্তু জনকল্যাণকামী রাষ্ট্রের আদর্শ প্রতিফলিত হয়। পরবর্তী প্রশ্ন, কাকে দার্শনিকের উল বলা হয়? দার্শনিকের উল কাকে বলা হয়? সঠিক উত্তর জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড কিন্তু তাকে বলা হয় দার্শনিকের উল, যার সংকেত ZNO, জিঙ্ক অক্সাইড, ZNO, দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। চলো নেক্সট প্রশ্ন। অটল পেনশন যোজনার অধীনে একজন উপভোক্তা কত বছর পর পেনশন পেয়ে থাকেন? অটল পেনশন যোজনা, যেটি 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিরা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারে। 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিরা কিন্তু এই অটল পেনশন যোজনার অধীনে একজন ব্যক্তি খাতা খুলতে পারে এবং 60 বছর বয়স হলে কিন্তু তিনি তার পেনশন পাবেন। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা কিন্তু এই অটল পেনশন অধীনে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারে এবং টাকা জমা রাখতে পারে এবং 60 বছর পর তিনি যেরকমভাবে টাকা রাখবেন সেই হিসেবে কিন্তু পেনশন পাবেন। তো অটল পেনশন যোজনায় ন্যূনতম 20 বছর কিন্তু ব্যাংকে টাকা রাখতে হবে বা অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুন্দরবন কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকায় অন্তর্ভুক্ত হয়? পশ্চিমবঙ্গের সুন্দরবন কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকায় অন্তর্ভুক্ত হয়? তো সঠিক উত্তর 1989 সালে। 1989 সালে পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকায় অন্তর্ভুক্ত হয়। চলো নেক্সট। উইম্বলডন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? উইম্বলডন, যেটি ইংল্যান্ডে এই খেলাটি ইংল্যান্ডের লন্ডনে এই খেলাটি হয়ে থাকে। তো এই খেলাটি লন টেনিসের সঙ্গে যুক্ত। উইম্বলডন ট্রফি লন টেনিসের সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।